গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি বলেছেন তারেক রহমান। কষ্টের অভিজ্ঞতা জানালেন ফিরে আসা ব্যক্তিরা। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে বলেছেন গণমাধ্যম কর্মীরা। পরিবর্তন আসছে পোস্টাল ব্যালটের ডিজাইনে। ইসিতে বিভিন্ন অভিযোগ প্রার্থীদের। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধিদের সফর শুরু। 11 দলের সমঝোতা চূড়ান্ত হওয়ায় ইসলামী আন্দোলনের আসনগুলো এখনো ফাঁকা, শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলেছে জামায়াত। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশ্বস্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি আশ্বাস দেন। বলেন, কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমান বলেন, গুম খুনের বিভীষিকাময় দিন শেষ হয়েছে, দুঃসময় অতিক্রম করেছে দেশ। বলেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এই মত বিনিময় সভার আয়োজন করে। মত বিনিময় সভায় গত 17 বছর গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের সংগ্রামের কথা তুলে ধরেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। গুম ইস্যুতে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তারা। দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন, অপহরণ, মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সমাধিতে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি কথা বলবো তার সাথে। মোবাশ্বের, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া সমাধিতে মানুষের ভিড় কেমন দেখছেন? তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, কি বলছে তারা? জি ত্রিনা, আপনি আমাকে যেমনটা জিজ্ঞেস করছিলেন, আমি যদি সেটা বলতে যাই যে আজকে সকাল থেকেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে, এই সমাধিস্থলে কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ যারা এই জিয়া উদ্যানে সকাল থেকে এসেছেন, তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং এর পাশাপাশি অনেকেই এই জায়গাটিকে ঘুরে দেখছেন। আমি যদি আপনাকে এই মুহূর্তের এই পরিস্থিতিটা এখানে দেখাতে চাই, আমি বলতে চাই যে আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর আজ 19 দিন হতে চলল, তারপরও তার প্রতি সাধারণ মানুষের যে শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে এখনো মানুষের উপস্থিতি রয়েছে এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা বলেছেন যে দেশ নির্মাণে, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু বেগম খালেদা জিয়ার নামটি বারবার উঠে আসে। তো সেই জায়গা থেকে এসেছেন এবং অনেকে পরিবার নিয়ে এসেছেন। এবং তাছাড়া আমি আরও একটি বিষয় বলে দেখতে চাই যে এখানে কিন্তু পর্যায়ক্রমে বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের যেই মতামত সেটি তারা এখানে প্রকাশ করে যাচ্ছেন। তো রাজধানীর জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে তারা এই কথা বলেন। সম্পাদক পরিষদ সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্যে আছি, তখন জুলাই অভ্যুত্থানের নামেই জুলাইকে ব্যবহার করে জুলাই চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা হচ্ছে। সাংবিধানিকভাবে দুটি প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়া হচ্ছে, এটি রক্ষা করতে হবে বলে মত তার। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে, এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন, নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করা প্রয়োজন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনি গোটা সমাজের মধ্যে এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বহিঃপ্রকাশ। এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন, একমত নন, তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই, সেইটার সঙ্গে জড়িত না। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে, এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির ৮ম দিনের কার্যক্রম চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবারের এই আপিল শুনানির কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী দুই ভাগে ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি হবে। আর আগামীকাল শেষ দিনের শুনানির মাধ্যমে মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করা হবে। শুনানিতে আসা প্রার্থীদের মধ্যে এখনও নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা এবং ইসির লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একই দিনে ইসিতে এসে নির্বাচনে মিথ্যা তথ্যসহ বিভিন্ন হয়রানির অভিযোগ আনেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মোহাম্মদ মামুনুল হক। এদিকে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে বিদেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। আসন্ন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাচ্ছেন আজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচনের প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। শনিবার সকালে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। আজকে দেশের ৬৪ জেলায় ৫৬ পর্যবেক্ষক ছড়িয়ে পড়বেন। তারা নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবে। এ সময় পর্যবেক্ষক দল জানান, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। নির্বাচনের দিন আমরা ২০০ জন পর্যবেক্ষক বিভিন্ন জেলা উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করব। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিরাও নির্বাচনের দিন পর্যবেক্ষণ করতে আসবেন। সব মিলিয়ে আমরা ২০০ জন প্রতিনিধি সেদিন কাজ করব। অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হচ্ছে জানিয়ে ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে চার্টার্ড অ্যাকাউন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্ট সাফা কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। নৈতিক কৃত্রিমতা, বুদ্ধিমত্তা বা এআই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বহুমুখী চ্যালেঞ্জও রয়েছে। টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর দূরবর্তী ধারণা নয়, এটি এরই মধ্যে অর্থনৈতিক মূল্য সৃষ্টি, পরিমাপ ও প্রকাশের কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। সম্মেলনে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান থেকে প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ভবিষ্যৎ পেশা হিসেবে এআই ও টেকসই প্রতিবেদন নিয়ে আলোচনা করেন। We all are aware that for 15 years
a humongous amount of money has been siphoned off from our country. Much of it was done in what I would say bank robbery in broad daylight. But a significant part was also the result of manipulation of accounting. With so many top accountants of the country before me, I would urge your collaboration so that this doesn't happen in future and we can come back to a different path. শেষ সময় পর্যন্ত 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে অপেক্ষা করবে জামায়াত ইসলামী। যদি ইসলামী আন্দোলন ফিরে না আসে, বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে দলগুলো। দুপুরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। জানান, আজকে নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনী সফর চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনী নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হচ্ছে। 20 তারিখ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে মামলা নিন্দা জানান জামায়াতের নেতা জুবায়ের। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। অযথা হর্ন না বাজাতে অনুরোধ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রায় তিনি কথা বলেন। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি আয়োজন করা হয়। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য গণমাধ্যমের সহায়তা চান তিনি। দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বধির হওয়ার হাত থেকে রক্ষা করতে গাড়ির হর্ন না বাজাতে অনুরোধ করেন পরিবেশ উপদেষ্টা। এছাড়া আতশবাজির জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়ার ঘোষণা দেন তিনি। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শোভাযাত্রাটি ফার্মগেট, কার্বন বাজার, সার্ক ফোয়ারা ঘুরে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে এসে শেষ হয়। নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প ছিল, প্রায় 15 কোটি টাকা। সেই প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে গেছে। এটা কোনো দৃশ্যমান ফল হয়নি। বাকি টাকাটা আমরা আটকে রেখেছিলাম। প্রকল্পটা রিভাইজ করে আমরা বিআরটিএ কে বড় একটা অংশ দিয়ে দিয়েছি। বিআরটিএ যেন পুলিশকে এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারে হর্ন না বাঁচানোর বিষয়ে। শব্দ দূষণের দিকে আমাদের দুইটা দিকে আমরা মনোনিবেশ করছি, একটা হচ্ছে হর্ন, একটা হচ্ছে আতশবাজি। হর্নে আবারও অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে যার যার গণমাধ্যমে এটাকে দায়িত্ব মনে করে প্রচার করবেন। দ্বিতীয় হচ্ছে নিজের গাড়িতে হর্ন বাজানো বন্ধ করবেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে রুমিন ফারহানার উঠান বৈঠকে পৌঁছালে ধাক্কা লাগা নিয়ে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট ওসমানী নগরে 3 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত অন্তত 10 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, বলেছেন তারেক রহমান। কষ্টের অভিজ্ঞতা জানালেন ফিরে আসা ব্যক্তিরা। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে, বলেছেন গণমাধ্যম কর্মীরা। পরিবর্তন আসছে পোস্টাল ব্যালটের ডিজাইনে। ইসিতে বিভিন্ন অভিযোগ প্রার্থীদের। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধিদের সফর শুরু। 11 দলের সমঝোতা চূড়ান্ত হওয়ায় ইসলামী আন্দোলনের আসনগুলো এখনো ফাঁকা। শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে, বলছে জামায়াত। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে
ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।